হ্যাঁ চলো, এই যে আমরা স্ক্রিনে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটা কি আছে, ফর হোয়াট ভ্যালু অফ এক্স, এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আর পরের যে প্রশ্নটা আছে, যে এটার সঙ্গে কত যোগ করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার মানে কি গো, বাংলা মানে কি পারফেক্ট স্কোয়ার মানে? পারফেক্ট স্কোয়ারের বাংলাটা কি জানো? পূর্ণবর্গ। পূর্ণবর্গ। হ্যাঁ, শোনো, তোমরা যারা ক্লাস করছো আবারও বলবো, তোমরা একটুখানি আমার সঙ্গে কনভারসেশন করবে, তাহলে তোমাদের ক্লাসটা নিতে আমার আরো সুবিধা হবে। হ্যাঁ, একটু কনভারসেশন করবে, তাহলে দেখবে তোমাদের বুঝতেও সুবিধা হবে আর আমার বোঝাতেও সুবিধা হবে। এই যে স্ক্রিনে আমরা দুটো প্রশ্ন দেখছি না, এই দুটো প্রশ্ন হলো একই প্রশ্ন, এর কোনো ডিফারেন্স নেই, এরা হচ্ছে একই প্রশ্ন। একই প্রশ্ন। এখানে দেখো, এই যে বলেছে এক্স এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে। দেখো এখানে এক্সটাকে যোগ করা হয়েছে, এই যে প্লাস এক্স, আর এখানে বলেছি কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে। আমি ধরে নিচ্ছি এটাকে, এটার সঙ্গে আমি এক্স যোগ করলে এটা পূর্ণবর্গ হবে, আমি ধরে নিচ্ছি। আর এখানে প্রশ্নটা কি আছে, 4539 ইন্টু 4545 প্লাস এক্স। দুটো হচ্ছে একই প্রশ্ন, তাহলে তোমাকে দুটো প্রশ্ন একই কিন্তু দুদিক থেকে দিতে পারে। সেটা তোমাকে দেখতে হবে যে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, অথবা এক্স এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। এবারে এর সলিউশনের দিকটা এসো। যদি আমি এর সলিউশনের দিকটা বলি, এর প্রথমে সলিউশনটা কি করে করব সেটা তোমাকে দেখতে হবে। কিচ্ছু না, এর সলিউশন প্রসেস খুবই ইজি। এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার বিয়োগফল কত বের করো। এই যে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার বিয়োগফল, এটা কত আসছে, বিয়োগফল আসছে 6। এই যে দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটোর বিয়োগফল বের করো। এই বিয়োগফল কত আসছে, বিয়োগফল আসছে 8। তাহলে আমাদের মেন কাজ কি, বিয়োগফলটা করতে হবে। বিয়োগফল করলাম, এবারে অ্যান্সার লেখার পালা। অ্যান্সারটা কি, এই যে বিয়োগফল করে যেটা পেয়েছো তাকে 2 দিয়ে ভাগ করে তার বর্গ করো। তার মানে কত, 3 স্কোয়ার মানে 9। তাহলে এই প্রশ্নের উত্তর হলো এক্স সমান 9। এক্স সমান 9 হলে পূর্ণবর্গ হবে। আর এই প্রশ্নের উত্তরটা কি হবে, না এটার উত্তর তোমার হয়ে যাবে, কত পেয়েছি 8, 8/2 তার হোল স্কোয়ার। 8/2 মানে কি গো, 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16। হ্যাঁ বলো, এটা 16 হবে। তাহলে হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, সবসময় বিয়োগ করতে হবে, সবসময়। এই যে কোশ্চেনের প্যাটার্নটা বললাম, এই প্যাটার্নটা এরকমই আসবে। হয় তোমাকে দেবে এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, অথবা এক্স এর কোন মানের জন্য, এই যে এ প্লাস এক্স আকারে আছে, এক্স এর কোন মানের জন্য পূর্ণবর্গ হবে। বুঝতে পারলে, যে পূর্ণবর্গ রিলেটেড যে প্রশ্ন। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, দুটো মাইনাস করে নিলে, মাইনাস করে একটা সংখ্যা পাবে, তাকে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাবে তার বর্গই হবে 100। ক্লিয়ার? প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো, মুছে দিলাম। এবারে যখন এই পূর্ণবর্গ রিলেটেড প্রশ্ন এসছে, এখানে তোমাদের একটা প্রশ্ন বলি। ধরো বললাম, ফর হোয়াট কন্ডিশন, ফর হোয়াট কন্ডিশন algebraic relation ax square plus bx plus c will be a perfect square। কোন শর্তে, কোন শর্তে এই যে একটা বীজগাণিতিক রাশিমালা, এই বীজগাণিতিক রাশিমালাটি পূর্ণবর্গ হবে।
তার অ্যান্সারটা জেনে রাখো, অ্যান্সারটা হবে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হলে তবেই এটা পূর্ণবর্গ হবে। মানে এখানে দেখো তিনটে জিনিস আছে। কি কি তিনটে জিনিস আছে? একটা আছে এ, একটা আছে বি, আর একটা আছে সি। যদি বি স্কোয়ারের মান, যদি বি স্কোয়ারের মান এ এবং সি তার গুণফলের 4 গুণের সমান, তবে সেটা পূর্ণবর্গ। এটা কোশ্চেন এখান থেকে এটা দিয়ে দিই। ধরো বলা হলো এরকম একটা প্রশ্ন দিলাম, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 2 এখানে, তাহলে এখান থেকে কে এর মান কত হবে বলো তো? এখানে এর মান কত? এখানে এ সমান কত গো? দেখো এটা কি এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কি 2, তাহলে এর মান হলো 2। এখানে বিটা কি, এক্স এর সহগটাকে আমরা বি বলছি, তাহলে এখানে বির মান হলো কত? কে। আর এখানে সিটা কি, সিটা হলো কত? 2। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? এই যে বসিয়ে দাও এখানে বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, তার মানে হয়ে গেল কে স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে হয়ে গেল কে ইকুয়াল টু প্লাস মাইনাস √16। প্লাস মাইনাস দিতে হবে কিন্তু, তাহলে উত্তরটা হবে +-4। এটা হচ্ছে কোশ্চেন। তোমাকে কি বলবে? এর কোন মানের জন্য এটা একটি পূর্ণবর্গ হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি হ্যাঁ বলছি বলছি প্রথমে যে শর্তটা লিখেছি দেখো, প্রথমে কি লিখেছি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c। কোন শর্তে এটা পূর্ণবর্গ হবে সেই শর্তটা কি না, সেই শর্তে যে লিখে দিয়েছি বক্স করে, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। যদি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হয় তবে ওটা পূর্ণবর্গ হবেই হবে। এবার তুমি প্রশ্নে চলে এসো। প্রশ্নে বললো যে কে এর কোন মানের জন্য, এই যে প্রশ্নটা দিয়েছি 2x স্কোয়ার, এই যে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 2 এটা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে তুমি এবিসির মানটা বের করে নাও। এবিসির মান বের করলাম, পূর্ণবর্গ শর্তটা তো এটাই। এই শর্ত অনুযায়ী এবিসির মানটা বসিয়ে দাও। বসিয়ে দিলে কে স্কোয়ার সমান 16, কে সমান প্লাস মাইনাস √16, শুধু √16 না, প্লাস মাইনাস √16। তাহলে পেয়ে গেলাম কত? +-4। তাহলে কে এর মান যদি +4 অথবা -4 হয়, তাহলে এই রাশিমালাটা পূর্ণবর্গ হবেই হবে। বুঝেছো? চলো আর একটা কতগুলো এরকম এক্সাম্পল দিই। ধরো এরকম বলা হলো ফর ভ্যালু ব্র্যাকেটে এস, মানে ভ্যালু আর ভ্যালুস, মানে একটা মান হলে ভ্যালু, একাধিক মান হলে এস, ভ্যালুস ফর হোয়াট ভ্যালু or values of k, the expression 3x square minus kx plus 12 will be a perfect square। ভালো করে বুঝে নাও বাবু, এই যে পারফেক্ট স্কোয়ার রিলেটেড প্রশ্ন এর বাইরে পরীক্ষাতে আসবে না, যা আসবে এই টাইপের ভেতরেই আসবে। আমি এখানে বললাম কে এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে, ফাইন। তাহলে এখানে এর মানটা বলো, এখানে এ কত? এর মানটা কি না এক্স এক্স স্কোয়ারের যে সহগ থাকে কত গো, এখানে এর মান কত লিখবো? 3। বির মানটা কত লিখবো? নো নো, চিহ্নটাকে তো নিতে হবে। আমরা একটা সংখ্যা 7 লেখা মানে, আমরা এখানে একটা সংখ্যা 7 লেখা মানে এটা অ্যাকচুয়ালি +7। তোমাকে এখানে এক্স এর সঙ্গে কি আছে? মাইনাস কে, এই চিহ্নটা তোমাকে নিতে হবে বাবু, চিহ্নটা না নিলে ভুল। তাহলে বির মান হলো -কে, আর সির মানটা কত হয়ে গেল? 12। +12 বলার দরকার নেই, শুধু 12 বললে হবে, কেন প্লাসের ক্ষেত্রে শুধু 12 বললে হবে। তাহলে শর্তটা কি? বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, এটাই তো আমাদের শর্ত, বসিয়ে দাও। তাহলে এটা -k এর হোল স্কোয়ার হয়ে গেল সমান 4, এর মান 3, সি এর মান 12।
তাহলে এখানে কত হলো কে স্কোয়ার ইকুয়াল টু 3 আর 4 12 গুণিতক 12, এই 12 বার 144 করবে না, গুণ আকারে রাখবে। তাহলে কে এর মান কত হলো প্লাস মাইনাস রুট ওভার 12 গুণিতক 12, তার মানে প্লাস মাইনাস সংখ্যা হয়ে গেল। দেখো কে বুঝতে পারোনি এখন একদম একদম ফ্র্যাঙ্কলি বলো যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, তারপর আমি দেখছি। নিচের দিকটা ওই যে শর্তটা, ওই শর্তটা হচ্ছে মেন, তোমাকে শর্তটা দেখতে হবে যে শর্তটা কি আছে। এখানে শর্তটা আমাকে দেখতে হবে কি, এই শর্ত পূর্ণবর্গ হতে গেলে এইটা আমার হতে হবে। এবার তোমাকে এবিসির মানটা বের করতে হবে, মান করে যদি আমি বসিয়ে দাও, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু যে 12 ইন্টু 12, আমরা দেখো এইভাবে রাখবো, তুমি এটাকে না লিখে 144 করতে পারতে। তাহলে 144 করলে কি হবে, তোমাকে একবার গুণ করতে হবে আবার বর্গমূল করতে হবে, সেই জন্য 144 এটা লেখার দরকার নেই, তুমি 12 ইন্টু 12 এইভাবে লিখে রাখো। এবার যখন কে এর মান বের করবে, বর্গমূল যখন করবে, তখন কিন্তু প্লাস মাইনাসটা দিতে হবে। মনে রাখবে তোমরা কিন্তু স্কুলের পরীক্ষা দিচ্ছ না যে প্লাস মাইনাস না দিলে কিছু যায় আসে না, তোমরা যে অল ইন্ডিয়া বেসিস এক্সামে দিতে আছো সেখানে তোমার প্লাস মাইনাসটা খুব ম্যান্ডেটরি, এটা তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো কি বললাম, ক্লিয়ার তো নাকি? চলো এবার একটা দিচ্ছি তোমরা করে আমাকে অ্যান্সারটা ঝটপট করে বলবে, এটা নিজেরা করবে, হ্যাঁ? আমি এটা করবো না কিন্তু, তোমরা করে আমাকে অ্যান্সারটা দাও। ফর হোয়াট ভ্যালু এইটা, এখানে দিলাম 4x স্কোয়ার মাইনাস 4kx প্লাস 1, এটার মান কত হবে নিজেরা করে আমাকে বলো। -4 না, না, ভাবনা চিন্তা করো, -4 তো হবে না। আরেকটু ভাবো। না, +-16 হবে না। বলো বাকিরা বলো, যারা যারা অ্যান্সার বললে তোমরা আরেকবার ট্রাই করো, ভুল হচ্ছে, এবিসির মানটা লেখা ভুল হচ্ছে, এবিসি মানটা ঠিক লিখতে পারলে হয়ে যাবে, এবিসি মানটা একবার দেখো। বলো বাকিরা বলো, এখানে বলো এর মান কত। ভেরি গুড, বির মান -4k, -4k, আর সির মান কত 1, তাহলে শর্তটা কি, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, তাহলে এটা কি হবে, বির মানটা -4k, এটা পুরোটা হোল স্কোয়ার হয়ে গেল, এখানে 4, এ মানে কত 4, সি মানে কত 1, এবার -4 এর হোল স্কোয়ার করলে 16, না -4 কেন, এই তো, তাহলে 16 দিয়ে 16 ভাগ চলে গেল, 1, তাহলে কে এর মান কত +-√1, মানে প্লাস, বুঝলে? দেখো প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ, +-1 উত্তর। বেশ, চলো এবারে নিজেরা করো, এবারে কিন্তু আমি বলবো না, কারণ এই পারফেক্ট স্কোয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুম, ধরো আমি তোমাদের এরকম ভাবে দিলাম
একটা দিলাম এরকম এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কে, এটা বের করে কি হবে? এবিসির মানটা ঠিকঠাক লিখতে পারলেই অঙ্ক হয়ে যাবে। এখানে এক্স এর কিছু নেই মানে সব কত 1, তাহলে এ হলো 1, তাই না? ভেরি গুড। বির মান -4 হবে, সির মান কে হবে, তাহলে নিয়মটা কি? বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। তাহলে এখানে বি মানে কত -4 তার হোল স্কোয়ার 4, এ মানে কত 1 আর সি মানে কত কে, তাহলে এটা হলো 4k ইকুয়াল টু 16 বা কে সমান 16/4 সমান 4। এখানে প্লাস মাইনাসের বিষয় নেই, কেন এখানে কে স্কোয়ার নেই তো, শুধু কে আছে। বুঝতে পারলে? কি গো, বুঝেছো তো নাকি? চলো, ভেরি গুড, ভেরি গুড। চলো এবার তোমরা এটা করো তো দেখি, এটা তো নিজেরা করবে। করো এটা। মুখে মুখে হয়ে যাবে। হুম, হ্যাঁ 16 অ্যান্সার হবে, ভেরি গুড। দেখো এটা একটু আগে বললাম 9823 আর 9831, এদের বিয়োগফল কত? এদের বিয়োগফল হচ্ছে 8, তাহলে কে এর মান কত? 8, তাকে 2 দিয়ে ভাগ করে বর্গ করে দাও, তার মানে হয়ে গেল 16। হ্যাঁ বলো। না 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 না, বিয়োগফল, এ বাবা, বিয়োগফল মানে সব থেকে সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, বুঝলে? ছোট থেকে বড় নয়, ডিফারেন্স। সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করবে। আগের গুলো দেখবে অন রেকর্ড আছে তো, বড় থেকে ছোটটা সবসময় বিয়োগ করতে হবে। ঠিক আছে, -8 ফাট গুলো না, 8। কি গো, বুঝতে পারলো তো নাকি সবাই? চলো এবারে তোমাদের যে সকালে একটা কোশ্চেন পেপার দিয়েছিলাম, ওটা স্যার পাঠিয়েছিলেন। দেখো, এই যে বর্গ করার নিয়মটা, এরকম একটা আমরা প্রশ্ন আছে দেখলাম, 102 স্কোয়ার কত? এটা কি তোমরা প্রত্যেকে পেরেছো বা কিভাবে করতে হবে জানো? 102 স্কোয়ার কিভাবে করবে? সে তো হবে জানি, কিন্তু তা তো করলে হবে না বাবু, সময়ের একটা বিষয় আছে। তোমাদের পড়াতে পড়াতে এর আগে বলেছিলাম না 100-র কাছাকাছি সংখ্যার বর্গ শিখেছিলাম। 100-র কাছাকাছি বর্গের সংখ্যার বর্গ শিখেছিলাম কি? দেখো, বেশ ঠিক আছে। এখন হেডিং করো 100 এর নিকটবর্তী সংখ্যার বর্গ। কিরকম করতে পারি? ধর আমি বলতে পারি 102 হোল স্কোয়ার
আবার ধরো আমি বলতে পারি মানে 100-র কাছাকাছি যতগুলো আসবে যে কোনো সংখ্যা নিতে পারি, এটা হতে পারে। আবার বলতে পারি ধরো 108-এর হোল স্কোয়ার, আবার ঠিক একইভাবে বলতে পারি 93 হোল স্কোয়ার, আবার বলতে পারি 96 হোল স্কোয়ার, আবার বলতে পারি 112 হোল স্কোয়ার। খেয়াল করে দেখো প্রত্যেকটা কিন্তু 100 কাছাকাছি, প্রত্যেকটা 100 কাছাকাছি। নিয়মটা কি, তোমাদের ক্লাসে অনেকদিন আগে বলেছিলাম যে 1 থেকে 35 পর্যন্ত বর্গ আর 1 থেকে 20 ঘন মুখস্থ করতে বলেছিলাম, তাই না? তোমরা মুখস্থ কি রেখেছো, মনে আছে তোমাদের? মনে আছে না নেই? 1 থেকে 20 পর্যন্ত আছে, ফাইন। চলো দেখো, যাদের মনে নেই তাহলে তোমাদের হাতে 102 গুণিতক 102 করতে হবে। যাদের স্কোয়ার মুখস্থ আছে তারা দেখো এটা কত সহজে আমরা বের করতে পারি। কারণ মনে রাখতে হবে তোমরা কিন্তু স্কলারশিপ এক্সামিনেশন দিচ্ছ, এখানে লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তার মানে একটা সময়ের ব্যাপার আছে। তুমি 102 গুণিতক 102 করতে যে সময় নেবে, তুমি যদি এই নিয়মটা রপ্ত করতে পারো তাহলে তোমার সেটা কয়েক সেকেন্ডে হয়ে যাবে। সময়টা ম্যাটার করে, কারণ তুমি যদি হাতে বেশি সময় পাও তাহলে বেশি সংখ্যক প্রশ্নের সঠিক উত্তরটা জানবে বা করতে পারবে। নিয়মটা আগে একটুখানি শুনে নাও, ভালো করে তোমরা মন দিয়ে শুনবে। এই যে সংখ্যাটা বলতো 100 থেকে বেশি না কম? কত বেশি? 2। বেশ, এবারে তোমরা মন দিয়ে শোনো, একটা সংখ্যা 100-এর নিকটবর্তী মানে সেটা 100 থেকে বেশি হতে পারে অথবা 100 থেকে কম হতে পারে। আমি দেখলাম 102 এই সংখ্যাটা 100 থেকে বেশি। কত বেশি? না 2 বেশি। ইন্টারেস্টিং বিষয়টা হলো যত বেশি তত যোগ করে দাও, কার সঙ্গে? মূল সংখ্যার সঙ্গে। বেশ ভালো কথা, 2 বেশি, এই যে 2 যোগ করে দিয়েছি। যত বেশি তত যোগ করো। আর কি, তুমি যত বেশি করেছো তার বর্গটা এরকম লাইন টেনে ডান দিকে লেখো, তার বর্গ। তাহলে কি বললাম, নিয়মটা কি? যত বেশি তাকে যোগ করে দাও, দিয়ে ডান দিকে যে স্ল্যাশ টেনে ডান দিকে তার বর্গ লেখো। কত? 2 এর বর্গ কত? 4। ভালো কথা, তার মানে কত হয়ে যাবে? লাইনের বাম দিকে কত হচ্ছে? 104, আর লাইনের ডান দিকে কত হচ্ছে? 4। মনে রাখবে এই জায়গাটা কখনো এক অঙ্কের বা হবে না, এখানে কি হবে? সব সময়, সব সময় 2 অঙ্কের থাকতে হবে। হ্যাঁ, সবসময় 2 অঙ্কের থাকতে হবে। তাহলে এখানে তো 2 অঙ্কের নেই, এখানে শুধু 4 আছে, তাহলে বাম দিকে একটা শূন্য বসিয়ে দাও, বাম দিকে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে কি আসবে? এবারে পার্টিশনটাকে তুলে দাও, 104 04। বুঝতে পারলে? হেভি ইন্টারেস্টিং। পরেরটা আমি অ্যাপ্লাই করছি, দেখো। তাহলে পরেরটা দেখো কত বেশি গো, বলো, কনভার্সেশন করো, কত বেশি? 8। তাহলে 108 আছে, আর 8 যোগ করলে কত হবে গো? 108 আছে, 108-এর সঙ্গে 116। এবার কত বর্গ করব? 8-এর বর্গ করব। তাহলে 116, আর এইদিকে কত হলো? 64। দেখো এটা 2 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তাহলে পার্টিশন তুলে দাও, 1 1 6 6 4। বুঝতে পারলে? পারলে তো নাকি? এবার দেখো, ধরো এরকম তোমাদের একটা দিলাম 106 হোল স্কোয়ার, এটা তোমরা নিজেরা করে আমাকে বলো তো দেখি। একশো, না না, 1012 বল, তুমি এমনি সংখ্যা বলে জানো, 112 36। 11,000 গোল বলতে পারে না, 112 36 ওইটুকুনি বলে 112 36। তাই তো সবার হয়েছে? তাহলে দেখো 6 বেশি, 6 বেশি, 6 যোগ করে দাও 112, 6 স্কোয়ার কত? 36। তাহলে কি দাঁড়ালো? 112 36। এবার তোমরা বোঝো, এইটা করতে 5 সেকেন্ড সময় লাগবে, আর তুমি যদি এই নিয়মটা না জানো তোমাকে এরকম করতে হবে, তাই না? এই নিয়মটা বুঝতে পারলে? এবার চলো আমি এবার একটু বড় বড় সংখ্যা থেকে এগোই। ধরো আমি তোমাকে বললাম 112 স্কোয়ার কি?
তাহলে এটা কত বেশি, 100 থেকে 12 বেশি, 12 যোগ করে দাও, লাইন টানো, এবারে 12 স্কোয়ার, 112 আর 12 যোগ করলে কত হবে 124, আর 12 স্কোয়ার কত হবে 144। তাহলে কি বলেছিলাম, ডান দিকে সবসময় 2 অঙ্কের সংখ্যা রাখতে হবে, তো 3 অঙ্কের আছে, তাহলে 2 অঙ্কেরটা রেখে একটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে কত হবে 125 চুয়াল্লিশ। বুঝতে পারলে? 2 অঙ্কের সংখ্যা তো, 2 অঙ্কের সংখ্যা তো, 2 অঙ্কের সংখ্যা না থাকলে আমরা শূন্য বসিয়ে 2 অঙ্ক করে নিই। এখানে 3 অঙ্ক হয়ে গেছে, তো আমি 2 অঙ্ক রেখে বাড়তি কি 1, 1টাকে এদিকে যোগ করে দাও। হ্যাঁ বলো, এবারে কি বলছি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, 3 অঙ্কে থাকলে 2 অঙ্ক বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে বাম দিকে যোগ করে দেবে। হ্যাঁ, লাস্টের দিক থেকে 2 সংখ্যা, এই যে আমি বক্স করে দিয়েছি দেখো, এই যে বক্স করে দিয়েছি, এদিকে 1 যোগ করলাম 125 হয়ে গেল, এবার তুমি লাইনটাকে তুলে দাও 125 44। যা থাকবে, যা থাকবে এদিকে, যা থাকবে এদিকে তোমাকে যোগ করে দিতে হবে। তুমি এক কাজ করো, এটা 116 বর্গ করো, বলো 116 বর্গ কত যোগ করবে, 16 যোগ করবে। এবার কি লিখবে 16 স্কোয়ার, তাহলে 116 আর 16 যোগ করলে কত হলো 132। এর 16 বর্গ কত গো, 16 বর্গ 256। হ্যাঁ 256, তাহলে শেষের দিক থেকে 56টাকে রেখে দাও, দুইটার দিকে যোগ করে দাও, করলে কি হবে 134 56, লাইনটাকে তুলে দাও 134। দেখো কত সহজে করতে পারো, কি বোঝা গেল? বেশ, এবার দেখো তো, এবার তোমরা নিজেরা এটা আমাকে করে বলো তো দেখি, 113 হোল স্কোয়ার করলে কত হয়, আর 119 হোল স্কোয়ার করলে কত হয়। তবে দেখো আমি প্রথম দিন থেকে তোমাদের বলে আসছি, স্কোয়ার মুখস্থ করতে হবে, স্কোয়ার মুখস্থ না পারলে কিন্তু এগুলো করতে পারবে না। যাদের স্কোয়ার মুখস্থ আছে তারা দেখবে খুব তাড়াতাড়ি করবে, যাদের স্কোয়ার মুখস্থ নেই তাহলে তোমাকে দুটো অপশন আছে, হয় স্কোয়ার মুখস্থ করে এই নিয়মটা অ্যাপ্লাই করো, আদারওয়াইজ গুণ করো। হ্যাঁ বলো। ভেরি গুড, ভেরি গুড, 127 69, ভেরি গুড, জাস্ট উইথিন ফিউ সেকেন্ড, 127 69। দেখো কেউ বুঝতে না পারলে বলবে, আমি করে দেবো। হ্যাঁ এইটা হচ্ছে উত্তর, বাহ ভেরি গুড, খুব সুন্দর, এটা করো। না, হ্যাঁ বলো। হ্যাঁ এইটা হবে, এইটা 1 4 1 6, 1 4 1 6, বুঝতে পারলে? বেশ, এবার চলো আমরা এতক্ষণ যেগুলো করলাম সেগুলো হচ্ছে সব 100 থেকে বড়। আচ্ছা এবার যদি আমরা 100 থেকে ছোট নিই, ধরো এটা 93 স্কোয়ার, বলো তো এটা কত ছোট, 100 থেকে কত ছোট? আচ্ছা, যত বেশি ছিল আমরা বেশির বেলা যোগ করেছি, এখানে কি হবে যত কম হবে না এই কমটাকে মাইনাস করে, দেখো এটা 100 থেকে কত কম, 7 মাইনাস, তাহলে 7 মাইনাস করে দাও, আর এখানে কি হবে এর বর্গ, একই নিয়ম, তাহলে 7 এর বর্গ, তাহলে কি হলো 93 থেকে 7 বাদ দিলে কত হবে 86, 7 স্কোয়ার কত 49। ধর আরেকটা করাচ্ছি, 96 স্কোয়ার কত বাদ দেবে গো, কত বাদ দেবো, দেখো এটা 104, 4 মাইনাস করলে এবারে কি হবে 4 এর বর্গ হবে, 96 থেকে 4 বাদ দিলে কত 92, 4 স্কোয়ার কত 16, তাই না? তোমরা 99 স্কোয়ার কত হবে বের করে বলো। তোমরা 99 স্কোয়ার কত হবে বলো। নো 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 নো,
তুমি ভুলে যাচ্ছ পার্টিশনের ডান দিকে দুটো সংখ্যা থাকতে হয়। একাশি কেন? এক, এখান থেকে এক বাদ দিলে, হ্যাঁ এখানে একের স্কোয়ার, এটা হবে 98, এপারে এক, এক রাখলে তো হবে না, আমাকে দুই অঙ্কের করতে হবে, তাহলে 01 বসিয়ে দাও, 9801, হয়েছে? বেশ, তো খুব সুন্দর হচ্ছে। এবার এইটা করে দে বলো তো দেখি, 98 এর স্কোয়ার কত হবে, নিজেরা করে বলো তো দেখি। 9604, ভেরি গুড, 9604। ওই তো নিয়মটা দেখো, এখান থেকে দুই বাদ দাও, এপারে 2 এর স্কোয়ার, তাহলে কত হবে, এপারে 96 হলো, এপারে কত, 4, 4 রাখলে হবে না, এখানে 0 4, তার মানে এটা হবে 9604। এবার এটা করে বলো 86। 86, 7396, ভেরি গুড, ভেরি গুড, 7396। এখন নিয়মটা কি, ওই একই নিয়ম, 100 থেকে কত কম, 14 কম, 14 মাইনাস, এপার হবে 14 বর্গ। আচ্ছা, এটা মাইনাস করলে তোমার, হ্যাঁ 7396। যারা পারোনি তারা দেখে নাও, এটা বিয়োগ করলে তুমি কত পাবে, 72, 14 স্কোয়ার কত, 196, 14 স্কোয়ার কত, 196, তাহলে এখানে 96 হলো, এখানে হলো এক, এদিকে যোগ করতে হবে 7396। কি পারবে তো নাকি? তাহলে আগের যে নিয়ম আছে সেই নিয়মটা তোমরা আস্তে আস্তে এবারে ভুলতে শুরু করো, দেখবে এটা দিয়ে খুব তাড়াতাড়ি করতে পারবে, তাই না? আচ্ছা বেশ, এবারে চলো, আমরা যখন এই স্কোয়ার গুলো ধরেছি, তাহলে এই স্কোয়ারের মধ্যে একটুখানি এ করে দিই। এরকম দেখো, ধরো আহ এরকম ভাবে দেওয়া হলো, মানে আমি এই স্কোয়ার রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো করে নিয়ে, দেখো তো এরকম যদি একটা প্রশ্ন দেওয়া হয় তোমাদেরকে, দেখো কি ইন্টারেস্টিং প্রশ্ন, দেখো, হাউ মেনি পারফেক্ট স্কোয়ার নাম্বার আর অ্যাভেলেবল বিটুইন 200 টু 2000। আমি ছোট্ট করে বলি, আমি ছোট্ট করে আগে বলি, আমি বললাম এরকম ভাবে যে 10 থেকে 90 এর মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে, কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে, তার মানেই তো এই প্রশ্নটা ওই একই। নিয়মটা কি দেখো, আমি এখানে লিখলাম 10, এখানে লিখলাম 90, নিয়মটা খুব শর্টকাটে শিখে নাও। আচ্ছা বলো, 10টা কি পূর্ণবর্গ সংখ্যা? না। তাহলে 10-এর পরে পূর্ণবর্গ সংখ্যাটা কি, 10-এর পরে পূর্ণবর্গ সংখ্যাটা কি গো, 16 না? 16। 90 পূর্ণবর্গ সংখ্যা নয়, 90-এর আগে পূর্ণবর্গ সংখ্যাটা কি গো, 81। 81, তাহলে দেখো এখানে 16, 16 মানে কি, 4 স্কোয়ার, 81 মানে কি, 9 স্কোয়ার, লিখলাম। এবার অ্যান্সারটা কি হবে দেখো, যে 9 স্কোয়ার 9 লেখো, 4 স্কোয়ার 4, এদের বিয়োগফল করো, 9 স্কোয়ার 4 স্কোয়ার, তো সংখ্যাটাকে শুধু নাও, 9 নাও 4 নাও, বিয়োগ করে লাস্টে এদের সঙ্গে সবসময় এক যোগ করে দাও, তাহলে কত হবে, 5 + 1 মানে 6টা। তার মানে 10 থেকে 90-এর মধ্যে 6টা পূর্ণবর্গ সংখ্যা আছে, কি কি দেখো, 16, 25, 36, 49, 64, আর এদিকে আছে 81। দেখো তুমি তো আর এরকম ভাবে গুনবে না, তোমাকে এই নিয়মে করতে হবে। এবার তুমি চলে এসো, এই যে এখানে বড় করে সংখ্যাটা দিয়েছি, এখানে
আমি অনেক বড় সংখ্যা দিয়েছি, এত বড় সংখ্যা তোমাদের জন্য আসবে না, আমি এটা দিয়ে দিলাম 920, আমি বেশি বড় দেব না। তাহলে এবারে এইটা আমি অ্যাপ্লাই করি যে 200 আর 920 এর মাঝখানে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। তাহলে একই নিয়মে আগে একটা লাইন টেনে দাও, এখানে নিলাম কি 200, 200 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে কত আছে 920, 920 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে কি করতে হবে, দেখো স্কোয়ার মুখস্থ করতে হবে। হ্যাঁ, স্কোয়ার মুখস্থ না করলে কিন্তু পারবে না। 200-র পরে পূর্ণবর্গ সংখ্যা কি দেখো, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার কত 225। তাহলে 200-র পরে প্রথম পূর্ণবর্গ সংখ্যা হলো 225, এটা কার বর্গ, এটা 15-র বর্গ। আর 920 পূর্ণবর্গ সংখ্যা নয়, 920-র আগের সংখ্যাটা কত 900, 900 কার না 900 হচ্ছে 30-এর বর্গ, 30-এর বর্গ, 30-এর স্কোয়ার 900। তাহলে এটা অ্যান্সারটা কি হবে, এই যে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বিয়োগ করো, 30 মাইনাস 15, আর কি করবে সবসময় এক যোগ করে দেবে। তাহলে কত হলো, এটা 15 প্লাস 1 সমান সমান। বুঝতে পারলে, একদম ঝটাপট অ্যান্সার হয়ে যাবে। আমি তোমাকে আগেই বলেছি এখানে টাইম ম্যাটার করে অনেক কিছু বিষয়, টাইমটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, তাই না? আচ্ছা, এবারে তোমাদের দিচ্ছি, তোমরা নিজেরা করো, করে আমাকে বলবে কত অ্যান্সার। তোমাদের ছোট ছোট এত বড় পড়ে না, স্ক্রিনে যত বড় দেখছো। আমি এখানে এরকম দিলাম 72 থেকে তোমাদের ধরো আমি দিলাম 630, না এটা করো। কত হয়েছে বলো? তাহলে 72 পূর্ণবর্গ সংখ্যা নয়, প্রথম পূর্ণ সংখ্যাটা কি গো, প্রথম পূর্ণবর্গ সংখ্যাটা কত 81, মানে 9 স্কোয়ার। 630 পূর্ণবর্গ সংখ্যা নয়, 630-এর আগে পূর্ণবর্গ সংখ্যাটা কি 600, 625, 25 স্কোয়ার। ভেরি গুড। তাহলে অ্যান্সারটা কি হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, 25 মাইনাস 9 হয়ে গেল, তারপরে একটা প্লাস 1, তাহলে এটা বিয়োগফল 16 প্লাস 1 17। ব্যাস, তাহলে এর মাঝখানে 17টা পূর্ণবর্গ সংখ্যা আছে। কি বুঝতে পারলে? ক্লিয়ার তো? আচ্ছা বেশ, এবারে শোনো, যখন আমরা আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো, আগে যেগুলো করালাম এতগুলো এক্সাম্পল, আগে যে অঙ্কগুলো করালাম আগে, হ্যাঁ এর আগের অঙ্কটা বুঝতে পেরেছো, ওই যে দিয়েছিলাম 820 না 830, সেটা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তাহলে বাবু তোমাকে তো একটা অঙ্ক বোঝালেও তো বুঝতে পারবে না, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো টেলিগ্রামে, তুমি এটা দেখে নাও, তারপরে আমাকে বলো, দেখবে সুন্দর করে বোঝানো আছে, বুঝতে পারলে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওটা তুমি দেখে নেবে। আচ্ছা, এবার দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর প্রশ্ন, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলছে হাউ মেনি থ্রি অ্যাভেলেবল ইন ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার। তাহলে বাংলা মানেটা করলে কি দাঁড়ায়, প্রথম 100-র মধ্যে, এই যে আমরা 1 থেকে 100 লিখি না, প্রথম 100-র মধ্যে 3 কতবার আছে? কখনো তোমরা গুণে দেখেছো যে 1 থেকে 100 লিখছো 3 কতবার আছে? কাউন্ট করেছো, কখনো কাউন্ট করেছো? কাউন্ট করো। বেশ বেশ, তাহলে শুনে রাখো, 1 থেকে, এটা লিখে নাও, 1 থেকে 100 খুব ইম্পর্টেন্ট বাবু, যা প্রশ্ন পড়বে পেরে যাবে, আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি। 1 থেকে 100 কি হবে, প্রথমে এটা লিখি এ, এতে লিখলাম শূন্য আছে 11টি। 2 নম্বর লেখো 1 আছে, 11টি না লিখে লেখো 11 বার। শূন্য আছে
11 বার, 1 আছে 21 বার, আর 2 থেকে 9 প্রতিটি অঙ্ক আছে 20 বার করে। প্রতিটি অঙ্ক আছে 20 বার করে। তার মানে কি 1 থেকে, এটাও একটা প্রশ্ন, অতএব 1 থেকে 100 সংখ্যাগুলি লিখতে 192 বার অঙ্ক ব্যবহার করতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কোনো মুহূর্তে তোমরা পাবে। তাহলে আমি কি বললাম, একদম মুখস্থ করে নাও। এখানে 0 আছে 11 বার, 1 আছে 21 বার, 2 থেকে 9 প্রতিটা আছে 20 বার করে। বলে এখানে প্রশ্নটা কি চেয়েছে, হাউ মেনি 3, 3 কবার আছে, তাহলে 3 কবার আছে কি বলবো, উত্তরটা কি হবে, 20 বার। তাহলে 2 থেকে 9, 2 আছে 20 বার, 3 আছে 20 বার, 4 আছে 20 বার, 7 আছে 20 বার, 8 আছে 20 বার, প্রত্যেকটা আছে 20 বার। তাহলে কি হলো, এটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। এটাও পরীক্ষাতে পড়ে, 1 থেকে 100 সংখ্যাগুলো লিখতে তুমি অঙ্কগুলো কতবার ব্যবহার করবে, উত্তরটা হবে 192। 192। কেউ ক্লিয়ার তো নাকি, ক্লিয়ার প্রত্যেকে? এবার দেখো ইন্টারেস্টিং প্রশ্ন, এখান থেকে কেমন প্রশ্ন ঘুরিয়ে দেয়। দেখো দেখো কত সুন্দর প্রশ্ন দেবে। বলবে একটি বুক এর পেজ নাম্বার 1 থেকে 120 লিখতে, 1 থেকে 120 লিখতে কতবার অঙ্ক ব্যবহার করা হবে। দেখো খুব ইন্টারেস্টিং বিষয়, এই যে বইয়ের পেজ নাম্বার গুলো আমরা উল্টে দেখি না, এখন তোমাকে যদি দুম করে এরকম একটা প্রশ্ন দিয়ে দেয়, 1 থেকে 120 লিখতে, পেজগুলো লিখতে কতগুলো অঙ্ক ব্যবহার করবে, ফাইন। তুমি কি করে করবে, তুমি হয় ছেড়ে আসবে নাহলে কাউন্ট করবে, মূর্খামি করো না। এখানে দেখো আমরা এক্ষুনি কি শিখেছি, লাস্ট 1 থেকে কত, বলো কথা বলো, 1 থেকে 100 শিখেছি। তাহলে এখানে এখানে কত বলেছে, 120 পর্যন্ত বলেছে। তো 120টাকে তুমি ভেঙে দাও, 120টা কি লিখতে পারবো বলো, 100 প্লাস 20, কি 120টা পেজ। তার মানে আমরা লিখতে পারি 100 প্লাস 20টা পেজ। তার মানে এটাকে ভেঙে লিখতে পারি 100টা পেজ প্লাস 20টা পেজ। বুঝতে পারলে? এবার বলো তো 100টা পেজের জন্য আমাদের তো মুখস্থ আছে কটা গো, 100টা পেজের জন্য কটা, 192 আর হয়ে গেল। আচ্ছা এবারে বলো তো 120 এটা কয় অঙ্কের সংখ্যা, এই 3 অঙ্কের। 120 তো 3 অঙ্কের সংখ্যা না। এবার ধরো আমি 100 পেজ পর্যন্ত 192 বার হয়ে গেছে। এবার ধরো তুমি 101 পেজ নাম্বার লিখবে, 101, তাহলে কটা ডিজিট ব্যবহার করবে, 3টে। 102 লিখবে, কটা পেজ, কটা ডিজিট ব্যবহার করবে, 3টে। 120 লিখবে, কটা ডিজিট ব্যবহার করবে, 3টে। তার মানে 100-র পর যে পেজ নাম্বার গুলো লিখবে সেগুলো সব 3 অঙ্কের সংখ্যা হবে, তাই না? 100-র পরে যে পেজগুলো লিখবে সব 3 অঙ্কের সংখ্যা। তাহলে বলতো 20টা পেজ আছে, তাহলে 20টা পেজের জন্য যদি 3 বার করে হয়, তাহলে কতবার হলো, 20 গুণিতক 3, 192 প্লাস 60, তাহলে 2, 5 হয়ে গেল। মানে এটা হয়ে যাবে কত, যে 1 থেকে 120 লিখতে 252 বার অঙ্কগুলো ব্যবহার করতে হবে। বুঝলে? হ্যাঁ, 101 তো 3 অঙ্কের সংখ্যা, 101 লিখতে গেলে তুমি কটা অঙ্ক ব্যবহার করবে, এই দেখো এই একটা, দুটো, 3টে, তা তুমি 101 পেজ নাম্বার লিখতে গেলে তো 3 বার লিখবে সংখ্যা।
তাহলে 120 পর্যন্ত সবগুলো তো 3 অঙ্ক করে লিখতে হবে না? চার অঙ্ক অনেক দূরে ব্যাপার কম, সেটা আসবো, আগে এইটা আমাকে ক্লিয়ারেন্স দাও। সব শিখিয়ে দিচ্ছি, আগে এইটা আমাকে ক্লিয়ারেন্স দাও। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? বেশ, এবারে চলো, এবারে এইটা এইটা তোমরা, আমি এখন দিচ্ছি, এইটা তোমরা নিজেরা করে আমাকে বলো তো দেখি, ঝটপট করে বলবে। 1 থেকে 132টা দিলাম, ঝটপট করে আমাকে বলো কত হবে। ঝটপট করে বলো কত হবে। 88, বাকিরা? ভেরি গুড, ভেরি গুড, সুপার। দেখলে, নিয়ম যদি শিখতে পারো তাহলে কয়েক সেকেন্ডেই বের করে ফেলতে পারবে, তাই না? এবার চলো, এবার চলো নেক্সট। এবার ধরো এরকম ভাবে আমি তোমাকে উল্টো প্রশ্নটা দিলাম, উল্টো প্রশ্ন দিলাম কিরকম, বলা হলো একটি বইয়ের একটি বইয়ের পেজ নম্বর লিখতে, পেজ নম্বর লিখতে 282 বার অঙ্ক ব্যবহার করা হয়েছে, তাহলে বইয়ের পেজ নম্বর কত হবে? দেখ উল্টোটা, মানে আমরা আগে কি জেনেছিলাম, পেজ নাম্বার থাকবে, কতগুলো অঙ্ক লাগবে। এখানে কি বলছি, তার উল্টোটা। কি বুঝতে পারলে? এবার দেখো তো এখানে কি করে করবো, দেখো ভালো করে মন দিয়ে শোনো। এখানে বলো 1 থেকে 100 কটা পেজ নাম্বার? হ্যাঁ বলো কটা পেজ? ওয়াও, গুড জব, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। শোনো, আগে দেখো, আমরা তো মুখস্থ করে রেখেছি 100টা পেজ মানে কটা অঙ্ক, বলো 100টা পেজ মানে কটা? তাহলে 192, 192 বার মানে হচ্ছে 100টা পেজ আমি মুখস্থ করে যাচ্ছি বাড়ি থেকে। তার মানে এখানে আছে কত? 282। 282 থেকে 192 বাদ দিয়ে দাও, শূন্য, এখানে 90, তাহলে 90 বার 100টা পেজ হয়ে গেছে, মানে এরপরে তো প্রত্যেকটা পেজ 3 অঙ্কের করে, তাহলে 90টা ডিজিট, তাহলে কটা পেজ আছে? 30টা পেজ আছে। তাহলে মোট কত হলো? 130, 100টা 30টা পেজ। বুঝতে পারলে? তোমাদের এই পরীক্ষার জন্য ওই সর্বোচ্চ 3 অঙ্কের পেজ দেবে, 4 অঙ্কের দেবে না। আমি এখন শেখাচ্ছি না, আমি এমনিতে তোমাদের সময় কম আছে, আমি শেখাচ্ছি না 4 অঙ্কের। আরেকটু নিয়ম আছে, আমি এত দূর যাচ্ছি না, লাগবে না। ক্লিয়ার তো নাকি এই পর্যন্ত? বলো, কথা বলো, কথা না বললে হবে না, রেসপন্স করো আমাকে। ব্যাস ফাইন, চলো রেসপন্স করো, তাহলে দেখবে অনেক কিছু শেখাবো। এবারে ধরো এরকম তোমাকে একটা প্রশ্ন দিলাম, প্রথমেই এখানে একটা নোট আকারে লিখো, নোট, নোট, নোটে লেখো কোনো সংখ্যার শেষে 2 অথবা 8 অথবা 3 অথবা 7 অথবা বিজোড় সংখ্যক শূন্য থাকলে
ওই সংখ্যা কখনোই পূর্ণবর্গ হবে না। একদম মুখস্থ করে না। 2837, আমি 2378 বলতে পারতাম না, তুমি মুখস্থ করবে 2837, এর অন্য কাজ আছে, পরে এই ট্রিক্সটা অন্য জায়গায় কাজে লাগাবো। 2837 আর নাম্বার বিজোড় সংখ্যক শূন্য, এই শূন্যটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেছি। বিজোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা কখনোই পূর্ণবর্গ হবে না। হয়েছে? আর একটা ইন্টারেস্টিং জিনিস লিখে রাখো, আর একটা জিনিস লিখে রাখো, পরীক্ষাতে দেখো কেমন ভাবে প্রশ্নগুলো আসে। লিখে রাখো, পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যে কোনো সংখ্যা বর্গমূল অমূলক, যেটাকে বলে ইরেশনাল নাম্বার। অমূলক সংখ্যা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এটা, এই কনসেপ্টটা যদি না রাখতে পারো, তুমি এই সংখ্যার উত্তর বের করতে গেলে এক প্রকার পাগল হয়ে যাবে, বের করতে পারবে না, এটা কি উত্তর হবে না, এ আবার কি প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকের লেখা হয়ে গেছে, স্ক্রিনশট নিয়ে নাও, ঝাপাঝাপ স্ক্রিনশট নিয়ে নাও। ছাড়া যে কোনো সংখ্যার বর্গমূল অমূলক সংখ্যা হবে। স্ক্রিনশট নিয়ে নিয়েছো? চলো এবারে দেখো, এই বলে দিচ্ছি, অমূলক মানে যে সংখ্যার বর্গমূল কখনো পূর্ণ সংখ্যা হয় না। মানে ধরো 7-এর বর্গমূল তুমি করতে পারবে, √7, √5, √3। আর নাম্বার হুইচ ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ p/q, একটা সংখ্যাকে যখন তুমি p/q আকারে সাজাতে পারবে না, তখন তাকে অমূলক সংখ্যা। আমি আসবো তোমাদের মূলক সংখ্যা অমূলক সংখ্যা নিয়ে ডেফিনেটলি একটা ক্লাস নেব। আমি এখন যেহেতু পারফেক্ট স্কয়ার নিয়ে ধরেছি, পারফেক্ট স্কয়ার রিলেটেড এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না। তোমরা যে বই পড়ো না কেন কিচ্ছু যায় আসে না, এই কটাই সব বইতে পেয়ে যাবে। হয়তো বইতে পাবেও না অর্ধেক জিনিস, কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন এই পূর্ণবর্গ রিলেটেড পরীক্ষাতে আসবে না। যদি পড়ে এর ভেতরেই পড়বে, তোমরা যদি এটা বারবার প্র্যাকটিস করো। এবার ধর প্রশ্ন এরকম ভাবে দেওয়া হলো। কোশ্চেন দেখো কত ইন্টারেস্টিং প্রশ্ন, দেখো, which one of the following is irrational? না, ভুল বললাম, স্কোয়ার রুট অফ হুইচ অফ দ্য নাম্বার। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, এখানে একটু যোগ করে নাও। স্কোয়ার রুট অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল, নিচের কোন সংখ্যাটির বর্গমূল অমূলক সংখ্যা হবে। অপশন এ তে দিলাম 2209, অপশন বি তে দিলাম অপশন বি 1298, অপশন সি 943, অপশন ডি 615। বলো তো এখানে তুমি কি চারটে সংখ্যার বর্গমূল করতে পারবে? সম্ভব? পারবে না। কি গো বলো, পারবে কি? এখানে যে বলেছে নিচের কোন সংখ্যার বর্গমূল ইরেশনাল নাম্বার হবে, তাহলে তোমার পক্ষে একটা, এই প্রশ্ন চারটে বর্গমূল ইরেশনাল হবে, ইরেশনাল অমূলক হবে, তাই না? শুধু ট্রিক্সটা একটু আগে শুনে নাও, কি বললাম একটু আগে নোটে কি লিখেছিলাম, যে সংখ্যার
শেষে 2837 থাকবে, 2 অথবা 8 অথবা 3 অথবা 7 অথবা বিজোড় সংখ্যক শূন্য থাকবে, সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। আর নাম্বার containing with last digit or unit digit is either 2 or 8 or 3 or 7 or 8 or times 0 have not a perfect sum। হবেই না, পূর্ণবর্গ হবেই না। তার মানে আর পূর্ণবর্গ সংখ্যা যদি না হয় তাহলে তার বর্গমূল কি হবে? অমূল অথবা ইরেশনাল হবে। আমাকে প্রশ্নটা কি বলেছে? নিচের কোন সংখ্যাটার বর্গমূল ইরেশনাল? ফাইন, আমি আগে দেখি এদের মধ্যে কোনটা কোনটা পূর্ণবর্গ হবে না, দেখলেই ঝাড়াঝাড় উত্তর হয়ে যাবে। দেখো লাস্টে 2 আছে, তাহলে এর এর এটা কি হবে? এটা হয়ে যাবে কি? ইরেশনাল নাম্বার। এর বর্গমূল তুমি করতে পারবে না, কারণ লাস্টে 8 আছে। এটা 3 আছে, 3, এটা কি? ইরেশনাল নাম্বার। 2837 তো, এটা হবে না। এটার বর্গমূল দেখো 2 আছে, এটা ইরেশনাল। আমি বলেছি স্কোয়ার রুট, ওই যে এখানে তোমাকে নট ইরেশনাল লিখতে হবে, তাহলে নট ইরেশনাল। যদি নট ইরেশনাল বলো তাহলে এক একটা ঠিক, ইরেশনাল হবে না, মানে রেশনাল হবে। বা তুমি এটা নট না লিখে একদম ডাইরেক্ট লিখে দেবো রেশনাল, রেশনাল। আমি ইরেশনাল আগে রেশনাল হবে, ব্যাস, একটা অ্যান্সার। কারণ বাকিগুলো বর্গমূল করাই যাবে না, আর বর্গমূল যদি করা না যায় তাহলে সেটা হবে ইরেশনাল। ঠিক আছে, বুঝলে? বলো বলো, বুঝতে পেরেছো কিনা বলো। ক্লিয়ার? চলো আর একটা ইন্টারেস্টিং অঙ্ক দিচ্ছি। ধরো তোমাকে দেওয়া হলো এরকম ভাবে যে রুট ওভার 5476 প্লাস, দেখো তো তোমরা এটা করেছো কিন্তু, 54.76 প্লাস 0.5476 এর মান কত হবে যদি যদি 74 বর্গ হয় 547। আগে বলো তোমরা এটা করতে পারবে কি? তাহলে আমি সময় নষ্ট করবো না, শেখাবো। পারবে? করতে পারবে? পারবে, বেশ, ভেরি গুড। তাহলে শুনে নাও, জাস্ট 10 সেকেন্ড সময় লাগবে, তাও লাগবে। জাস্ট এর উত্তরটা বের করতে তোমার হাতে 10 সেকেন্ড সময় থাকলে যথেষ্ট। তাহলে ঝটপট করে একটা জিনিস তোমাকে একটু শুনতে হবে। আচ্ছা, এই 74 বর্গ যদি এটা হয়, তার মানে দেখো তো 5476 এটার বর্গমূল হবে 74। এটা তো কোনো ডাউট হওয়ার প্রশ্ন নেই, তাই তো নাকি? বুঝতে পারছো? এবারে মন দিয়ে শোনো, প্রত্যেকটা সংখ্যা দেখো রুটের মধ্যে সংখ্যা সেম আছে, দশমিকটা এদিক ওদিক আছে কিন্তু সংখ্যা তো সেম আছে, কোনো অসুবিধা নেই। প্রথমটার বর্গমূল করলে কত হবে? 74.0। দশমিকের পর আমরা শূন্য বসিয়ে দিই। এবারে ইন্টারেস্টিং জিনিসটা দেখো, মন দিয়ে শোনো, এখানে দশমিকের পর 2 অঙ্ক আছে, এখানে দশমিকের পর 4 অঙ্ক আছে। মনে রাখবে, দশমিকের পর সবসময় জোড় সংখ্যক ডিজিট থাকতে হবে, মানে দশমিকের পর দুটো সংখ্যা থাকতে হবে, নাহলে 4টে থাকতে হবে, নাহলে 6টা থাকতে হবে, নাহলে 8টা থাকতে হবে। তোমাদের ভুল কি দেখানোর জন্য দশমিকের পর 3টে সংখ্যা দিয়ে দিল, তাহলে সঙ্গে সঙ্গে দেখবে কোথায় কোনোটি ন বা নান অফ দিস আছে সেটাকে মেরে দাও। আবার রিপিট করছি, যখন এই সমস্ত সংখ্যার বর্গমূল করবে তখন তোমাকে দশমিক সংখ্যার পরে সবসময় দুটো করে অঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু বর্গমূল করা যাবে না। দেখো এখানে সেকেন্ডটাতে যদি বলি 54.76 আছে, আমি যদি দশমিকটাকে ভুলে যাই তাহলে এর উত্তরটা কত হবে? এর উত্তরটা হবে 74। এখানে কটা ঘর দশমিক? 2 ঘর দশমিক, তাহলে 2 ঘর দশমিক আছে মানে ডান দিক থেকে তার অর্ধেক মানে 1 ঘরকে দশমিক দাও, তাহলে এটা কত লিখবো? 7.4। ঠিক তেমনি এখানে দেখো ক ঘর আছে গো? 4 ঘর আছে, 4 ঘর, 4 ঘর আছে, 4 ঘর আছে মানে কি ডান দিক থেকে, তাহলে এটা বর্গমূল কত? 74। তাহলে ডান দিক থেকে 2 ঘর দশমিক সরিয়ে দাও, 1 ঘর 2 ঘর, তাহলে কত হবে? 0.74। তাহলে 0.74।
এবার যোগ করো, এটা কিছু নেই, শূন্য, এটা হচ্ছে শূন্য। 4, 11-এর 1, হাতে আছে 1, 7 4 11 কে 12, এখানে কত হবে? তাহলে এই পুরো উত্তরটা হবে কি 82.14। বুঝতে পারলে? পেরেছো বুঝতে? আর একটা করে দিই, আর একটা করে দিলাম, বলো। ছবিটা বোঝা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, চলো, এটা তো রেকর্ডিং থাকছে, রেকর্ডিং দেখে নেবে। আমি এটা বোঝাচ্ছি না, আমি নতুন একটা অঙ্ক দিচ্ছি। ধরো তোমাকে এরকম ভাবে বললাম, √3969 এইটা সমান 63 হলে, 63 হলে √3969 প্লাস √39.69 প্লাস √0.3969 এর মান কত হবে? ঠিক আছে, দেখো এটার বর্গমূল তো 63 আমরা জানি, তাহলে উত্তরটা কি হবে? দেখো এই সংখ্যাটা কোনো দশমিক নেই, তাহলে এটার জন্য উত্তর হলো 63। এবার তুমি চলে এসো এখানে, এটার সংখ্যাগুলো এক, শুধু দশমিক আছে কটা দেখো, দশমিকের ক ঘর, দশমিকের পর 2 ঘর আছে, তাহলে 63 হবে। 63 দশমিকের পর 2 ঘর আছে, তার মানে দশমিকটা সরবে ডান দিক থেকে এক ঘর, এই যে তীর চিহ্ন দিয়েছে ডান দিক থেকে এক ঘর, তাহলে এটা হবে 6.3। এটা দেখো সংখ্যা একই আছে, 2 ঘর আছে, ডান দিক থেকে ক ঘর, 2 ঘর সরবে, 0.63, তাহলে 0.63। এটা শূন্য দিয়ে ফিল আপ করো, এটা শূন্য দাও, যোগ করে দাও, 3 9 9, বুঝতে পারলে? ক্লিয়ার তো নাকি? বেশ, চলো এবারে, এবারে তোমাদের অন্য অঙ্ক চাই। ধরো এরকম ভাবে তোমাদের অঙ্ক দেওয়া হলো, এরকম ভাবে একটা কোশ্চেন দেওয়া হলো, নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার, নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার অফ দ্য নাম্বার 3 2 6। বললাম 3261 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো বললাম 10-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কি? এটা যদি 10 হয়, তাহলে এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে 16, আর এর আগে পূর্ণবর্গ সংখ্যা হবে 9। দেখো 10 থেকে 9 এটা হচ্ছে এক ঘর, আর 10 থেকে 16 6 ঘর, তাহলে নিকটবর্তী কি হলো গো? 9। তাহলে উত্তর হবে এটা। কি বললাম বুঝেছো? 10-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা কি? তাহলে 10-এর দুদিকে পূর্ণবর্গ সংখ্যা কি? একটা হবে 9, একটা হবে 16। তাহলে 10 থেকে 9 এক ঘর, আর 10 থেকে 16 6 ঘর। এগুলো বুঝতে পেরেছো? মানে 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, আর 10-এর সঙ্গে 6 যোগ করলে 16 হয়। তাহলে নিকটবর্তী কি হলো, কাছাকাছি কি হলো, 1 না 6? 1। তার মানে উত্তরটা কি হবে? 9। এটাই হচ্ছে সেই প্রশ্ন, বলেছে 3261 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা কি, এটা তোমাকে জানতে চাইছে। তাহলে চলো সলিউশন প্রসেসটা ঝট করে বলে দিই। সলিউশন প্রসেসটা কি? এই যে 3261 আছে, এটাকে বর্গমূল করো। তোমরা বর্গমূল প্রত্যেকে জানো, ডান দিক থেকে দুটো দুটো করে লাইন টেনে নিলাম। 32, তার মানে 5 5 25, 25 হয়ে গেল। তাহলে এটা কত আসছে? এখানে আছে 7। এরপরে কি হবে? এই যে 5 ভাগফল পেয়েছো, তার ডবল করতে হয়, কত হলো? 10 করলে এখানে এটা নেমে গেল, তাই তো নাকি? তাহলে এখানে কত দিয়ে ভাগ যাবে গো? 7, এখানে হবে 7।
তাহলে এটা 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 দিয়ে গুণ করলে হবে 7 7 49 আর 7, তাহলে কত হলো এটা? 12। তাহলে দেখো, যদি আমরা এই যে 3261 এখান থেকে 12 বিয়োগ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি 57 স্কোয়ার। এই যে ভাগফল পেয়েছি 57। যদি এখান থেকে 12 মাইনাস করে দিই, তাহলে সেটা হবে কি 57 স্কোয়ার। বেশ, তাহলে 57 স্কোয়ার কি হলো না, এই যে 3261 এই সংখ্যাটা থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই, তাহলে পাবো 57 স্কোয়ার। তার মানে ডান দিকে যেটা পাবো সেটা অবভিয়াসলি এটা 58 স্কোয়ার। এটা যখন 57, তাহলে ডান দিকেটা কি হবে? 58। এবারে 58 স্কোয়ারটা কত হবে? 58 স্কোয়ার হবে কত? 336। ভালো করে বুঝবে, আমি যেটা ভাগফল পেলাম সেটাকে ভাগশেষ যেটাকে পেলাম সেটাকে বিয়োগ করে দিলাম। সেটা বিয়োগ করলে কি পাবো? যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে কি 57 বর্গ। তাহলে 57 বর্গটা কত হলো? তুমি যদি এখান থেকে 12 বিয়োগ করে দাও, এই যে 3261 এখান থেকে তুমি যদি 12 বিয়োগ করে দাও, তাহলে কত পাবে গো? এখান থেকে পাবে 3249। আর এখানে 58 স্কোয়ার কত? 58 স্কোয়ার হলো 3364। দেখো তো কম কাছাকাছি কি? একটা আছে 3364, যেটা আছে 3261 থেকে কত দূর না, এখানে থেকে তোমাকে 103 যোগ করতে হবে। তাহলে দেখো এই যে সংখ্যাটা 3261, তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা কি না, দেখো এখান থেকে বাম দিকে এই যে 12 যোগ বিয়োগ করলে হচ্ছে, তাহলে অ্যান্সারটা কি হবে? 3249। এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 3249। বুঝেছো? দেখো এটা আগে পূর্ণবর্গ আগে বর্গমূল করে নিলে, যেটা ভাগশেষ আছে সেটাকে বিয়োগ করে দাও। 12 বিয়োগ করলে কত হবে? 3249। এই 3249টা হবে ভাগফল কত? 57। তাহলে 3249টা হবে 57 বর্গ। তাহলে এপারে যখন 57 হয়েছে, তাহলে ওপারে হবে তার এক বেশি 58। 58 বর্গ করো, 58 বর্গ করলে কত হবে? 3364। এখান থেকে তিনটে প্রশ্ন দেয়, ভালো করে মন দিয়ে শুন। এখান থেকে তিনটে প্রশ্ন দেয়, আমি এটা মুছে দিচ্ছি। দেখো কিরকম তিনটে প্রশ্ন দেয়। একটা প্রশ্নের মধ্যে তিনখানা প্রশ্ন লুকিয়ে থাকে। কিরকম ভাবে? তোমাকে একটা প্রশ্ন দিল 3261 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি? এই একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দিল 3261 এর থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে? কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে? 3 নম্বর প্রশ্ন, উত্তর হবে 12। 3 নম্বর প্রশ্ন, 3261 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? বুঝলে? হ্যাঁ, তাহলে প্রথম উত্তরটা কত? এর নিকটবর্তী পূর্ণবর্গটা হলো কত? 3249। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। কত বিয়োগ করলে? 12 বিয়োগ করলে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। কত যোগ করলে? 103 যোগ করলে। হয়ে গেল। আর আমারও পারফেক্ট স্কোয়ার রিলেটেড প্রশ্ন শেষ হয়ে গেল। কথা দিচ্ছি, যদি পারফেক্ট স্কোয়ার রিলেটেড তোমাদের প্রশ্ন আসে, এর বাইরে পরীক্ষাতে দেবেই না। সিম্পলি বলছি দেবে না। যা দেবে এখান থেকে। এবারে তোমরা এখনো যারা স্কোয়ার বা কিউব মুখস্থ করোনি, তোমরা ইমিডিয়েটলি এটা মুখস্থ করো। এর অনেক কিছু কাজ আছে। আমরা যখন এখন ম্যাথের ক্লাসে ঢুকেছি, অনেক কিছু এর কাজ আছে, আমরা সেগুলো শিখবো। ঠিক আছে? বলো, এই পর্যন্ত কার কি ডাউট আছে আমাকে একটুখানি বলো।